ওই যে 5% 7% এটা আসলে পার্সেন্টেজ নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। আসলে টেবিলে বসতে হবে এবং টেবিলে বসে আলোচনা করতে হবে, যেটা আমাদের। আমার যে প্রশ্নটা ছিল যে আসলে স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনা, সেক্ষেত্রে কি মনে হয় কিনা সরকারের বক্তব্য শুনে আমাদের এই ছোট বয়সের তারা আমাদের যে সরকার ব্যবস্থা আছে এটা যে নামে পরিচিত হোক, এটার নাম স্বৈরাচার হোক, আর এটার নাম সামরিক সরকার হোক, এটার নাম গণতান্ত্রিক সরকার হোক, অথবা ভোট ছাড়া সরকার হোক, এতগুলো অপশন বলছেন কেন? না, এত সব আমি 52 বছরের অপশনে আছি আর কি। তো যে নামে সরকারটা হোক, সরকার মানুষের সাথে আলোচনা করতে এরকম কোনো রেকর্ড নাই, তো আলোচনা তো করে না। কারণ আমরা গণতন্ত্রের কথা মুখে বলি, সরকার কখনো কোনো আন্দোলনকারীদের সাথে বসে আলোচনা করে ওটা সমাধান করেছে এরকম হয় না। পার্লামেন্ট হলো আলোচনা করার একটা জায়গা, পার্লামেন্টে তো আলোচনা হয় না। এসব বিষয় নিয়ে পার্লামেন্টে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়নি, তো না হওয়ার কারণে আজকে জাতি জানছে না। যেটা বললেন, আমাদের সামনে তো রেকর্ড থাকতে হবে যে এই কোটা যে চললো এতদিন, এর ফলে কত পরিবার উপকৃত হয়েছে, কি ছিল, এবং কোটা আপনি যখন করেন তখন তো কোটা বাস্তবায়নের তো একটা পদ্ধতি বের করতে হবে। আমাদের পাশেই ভারত আছে, এটা মডেল না, ওটা ওই উদাহরণ টানলে কারো কারো খারাপ লাগতে পারে, বাট ভারতে যে কোটা আছে সেটা কিভাবে ব্যবহার করা হবে এটা একদম নির্ধারিত। একটা কোটা একটা পরিবার একবার ব্যবহার করতে পারবে। অনগ্রসর যদি হয় কোনো পরিবারে, যদি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো ক্লাস 1 অফিসার থাকে, সে অনগ্রসর হিসেবে বিবেচিত হবে না। এই মাঝখানে মোদি গভর্নমেন্ট তো 10% আরও কোটা যোগ করেছে। ওরা তো একেবারে কোটার মানে 5% নামালে খুব ভালো হয় এরকম ওটা মনে করতেছে। আর ইন্ডিয়াতে এত বড় একটা দেশ, আমাদের হচ্ছে সব দিক থেকে উন্নত, অনেক দূরে এগিয়ে যাচ্ছে, চাঁদেও চলে যাচ্ছে তাদের লোকজন, সেখানে আরও 10% অ্যাড করেছে কোটা। কাদের জন্য? অনগ্রসর মানুষের জন্য। তখন হাইকোর্ট, ওদের সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে এগুলো কি অনন্তকাল ধরে চলবে। তখন গভর্নমেন্ট উত্তর দিয়েছে যে না, এটা অনন্তকাল ধরে চলবে না। এখনও ভারতে অনগ্রসর মানুষ আছে, তার ফর্মুলাটাই যে তার বাৎসরিক ইনকাম তার পরিবারের 8 লাখ টাকার নিচে, তার যে বাসায় থাকে সেই বাসার পরিমাপ হলে 1000 স্কোয়ার ফিটের কম। সুতরাং তাকে সুযোগ দেওয়া, তার যে অন্যান্য যে অবস্থা আছে, তার জমি আছে 5 একরের কম, সুতরাং সে অনগ্রসর, তাকে এই সুযোগটা দিতে হবে। আমাদের পরিষ্কারভাবে আমাদের শিক্ষার্থীদেরও বুঝতে হবে, আমাদের সকলকে বুঝতে হবে, রাষ্ট্র যখন একটা কোটা করে সেটা কিন্তু 18 কোটি মানুষের জন্য নয়। এই রাষ্ট্রের এই কোটাটা হচ্ছে রাষ্ট্রের যে কর্মচারীদের জন্য। আমাদের মাত্র 17 লক্ষ কর্মচারী, এর মধ্যে সব গ্রেডে 9 থেকে 20 গ্রেডে আমরা চাকরি দেই, এবং এখানে 80,000, 70 থেকে 80,000 মানুষ চাকরি পায়। মানুষ কিন্তু অনেক বেশি, শুধুমাত্র ওই যে শিক্ষিত বেকার তো 42 লক্ষ, চাকরি পাবে 80,000 জন, 70,000 জন, সব মিলিয়ে সেইখানে কোটাটা প্রয়োগ করা হচ্ছে একটা সমতা, ন্যায্যতার জন্য। আমি তো মনে করি নারীদের কোটা তো ব্যবহার করতেই হবে। মাত্র 10% থেকে 12% সিভিল সার্ভিসে নারীরা আছে। 1982 সাল পর্যন্ত, এটা ইতিহাসে যেতে হবে তো। 1982 পর্যন্ত প্রশাসন ক্যাডারে কোনো নারীকে নেওয়া হতো না। 1982 পর্যন্ত পুলিশে কোনো নারী অ্যাপ্লাই করতে পারতো না। মানে পরে আসেন, তার যোগ্যতা তো পরে, তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ ছিল না। 1982 পর্যন্ত সেনাবাহিনীতে কমিশন পদে কোনো নারী আবেদন করতে পারতেন না। তো তার মানে কি? তার মানে 100 বছর ধরে, 100 বছর, সরকারি চাকরি তো ক্রিয়েট হয়েছে 100 বছর ব্রিটিশ আমল থেকে, 100 বছর আপনি নারীদেরকে অ্যাপ্লিকেশন করতে দিলেন না। এখন আপনি হঠাৎ বলবেন যে না, নারীরা তো অনেক এগিয়ে গেছে, তাদের কোটা থাকবে না। নারীরা তো বিশ্বের অন্য দেশে এগিয়ে গেছে, সেখানে কিন্তু আছে। সুতরাং ওই যে 5% বলেন, এটা কোনো নেগোসিয়েশন পয়েন্ট হতে পারে না। আমি যদি ওনাদের সাথে নেগোসিয়েশনে বসি, তাহলে 56 ভার্সেস 44, তো ঠিক আছে, এটা আপসাইড ডাউন করেন। 56 মেধাতে হোক, আমি অনুমতি তো দিবই, 56 জায়গায় 44 হোক, 56 মেধাতে যাক, 44 আমরা নিয়ে আলোচনা করি। কিন্তু ওই যে হঠাৎ করে আপনি বলবেন যে না 5%, এর বেশি কোটা করা যাবে না। পৃথিবীর কোথাও এরকম 5% কোটা নেই। পৃথিবীর যেখানে কোটা আছে সেটা 40, 48, 50, 60 আপনারা আগে থেকেই